বাংলাদেশের কাউকে যদি জিজ্ঞেস করা হয় পরিবহন সেক্টরের রাজা কোন অপারেটর, যে কেউ চোখ বন্ধ করে বলে দিবে হানিফ এন্টারপ্রাইজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আরেকটি ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আমাদের বন্দরনগরী চট্টগ্রাম থেকে বাসে করে ফিরে যাচ্ছি আমাদের প্রাণের শহর, মায়ার শহর ঢাকাতে। আর আজ আমার ট্যুরমেট হিসেবে থাকছে হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R মাল্টি এক্সেল বাস। এই বাসকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য থাকছে একজন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলফুল ড্রাইভার। এই বাসের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে এই বাসের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনও শেয়ার করব। তো আর দেরি না করে চলুন আমার ট্রাভেলিং ব্লগ 16 স্টার্ট করা যাক। সকালে সোহাগে লিটের বাসে করে চট্টগ্রামে আসি। দামপাড়াতে আসতেই ভলভো বাস দেখেই আর দেরি না করে ঢাকায় ব্যাক করার জন্য ভলভো বাসের টিকিট কনফার্ম করে ফেলি। তো চলুন কাউন্টারটি একটু দেখে আসি। হানিফ এন্টারপ্রাইজের দামপাড়া বাস কাউন্টারটি একটু ছোট আর কিছু সোফা রয়েছে। এখন বিকাল 4:10 দামপাড়া থেকে কোচ নাম্বার 424 ঢাকা এর অফিসিয়াল সময় বিকাল 4টা, তবে এখনও ছাড়েনি। আজ আমার ট্যুরমেট হিসেবে যে বাসটি থাকছে, বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 150370। এই বাসেও আমি A1 সিটে বসে ট্রাভেলিং করছি। এই সিটের জন্য আমাকে খরচ করতে হয়েছে রেগুলার ফেয়ার 1000 টাকা। কোভিড-19-এর জন্য 1600 টাকা ফেয়ার করা হয়েছে। সিটের সাথে হেডরেস্ট, লেগ রেস্ট আর যাত্রীদের সেলফোন চার্জ দেওয়ার ফ্যাসিলিটিস রয়েছে। সিটের সামনে প্লাস্টিকের বাস্কেট রয়েছে, এটায় পানির বোতল, চিপস, বিস্কিট, বই বা ম্যাগাজিন ইত্যাদি রাখতে পারবেন। অবশেষে বিকাল 4:32 ঢাকার উদ্দেশ্যে দামপাড়া কাউন্টার থেকে যাত্রা শুরু করে। ঘড়িতে 4:18 দেখছেন, বাট এই ঘড়িটি 14 মিনিট লেট। এই বাসে এখন আমাকে নিয়ে টোটাল যাত্রী 6 জন। এখন চলুন এই বাসের স্টাফদের একটু পরিচয় জেনে আসি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, হানিফ এন্টারপ্রাইজ থেকে। হানিফ এন্টারপ্রাইজ আইসিক ভলভো। আজ বিগত 11 বছর ধরে আমি হানিফ এন্টারপ্রাইজে চাকরি করছি। রফিক সাহেবের কথা থেকেই বোঝা যায় উনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভার। বাকিটা জার্নি শেষ হলেই বোঝা যাবে। এই রোডে এত স্লো ড্রাইভ করছে, তারপরও ইঞ্জিনের বেশ ভালোই সাউন্ড পাচ্ছি। হাইওয়েতে গেলেই বোঝা যাবে এই ইঞ্জিন সাউন্ড কেমন থাকে। আপনারা শুনতে চাইলে শুনতে পারেন, অথবা স্কিপ করে সামনে চলে যেতে পারেন। কিছু দূর চলার পর গাইড সাহেব টিকিট চেক করতে চলে আসলেন। তো গাইড সাহেব টিকিট চেক করতে থাকুক, আর এই ফাঁকে চলুন এই বাসের কিছু ইনফরমেশন জেনে আসি। হানিফ এন্টারপ্রাইজ 2013 সালে 2 ইউনিট ভলভো B9R মাল্টি এক্সেল বিজনেস ক্লাস বাস তাদের বহরে যুক্ত করে। যাত্রীদের কাছে ভলভো B9R মাল্টি এক্সেল বাসের চাহিদা বেশি হওয়ায় হানিফ এন্টারপ্রাইজ ধাপে ধাপে আরও 20 ইউনিট ভলভো B9R মাল্টি এক্সেল বিজনেস ক্লাস বাস তাদের বহরে যুক্ত করে। ভলভো B9R মাল্টি এক্সেল বাসের 3টি এপিসোড আপলোড করেছি। আপনারা দেখতে চাইলে উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি যে বাসে ট্রাভেলিং করছি এটা আই শিফট বাস, মানে অটো শিফটিং। এই বাসে টোটাল 33টি সিট রয়েছে, প্রতিরোধে 2:1 সিট রয়েছে। চিটাগং টু ঢাকা রেগুলার ফেয়ার 1000 টাকা, বাট এই প্যান্ডামিক সিচুয়েশনে 1600 টাকা করে নিচ্ছে। টিকিটের সাথে হাফ লিটার পানি পাবেন। সিটের সাথে হেডরেস্ট, লেগ রেস্ট রয়েছে। যাত্রীদের সেলফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং ফ্যাসিলিটিসও রয়েছে। এছাড়াও সিটের সাথে ডাইনিং স্পেস রয়েছে, চাইলে এটা ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ইউজ করতে চাইলে নিজের ফোনের ডাটা নিয়ে নেট ইউজ করতে হবে, মানে এই বাসে ফ্রি ওয়াইফাই বা ফ্রি ইন্টারনেট ফ্যাসিলিটিস পাচ্ছেন না। অনলাইনে টিকিট বুকিং করার জন্য হানিফ এন্টারপ্রাইজের কোনো অফিসিয়াল ওয়েবসাইট না থাকায় আমি তাদের ওয়েবসাইটটি দিতে পারছি না, বাট স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে টিকিট বুকিং করতে পারবেন। হানিফ এন্টারপ্রাইজের বাস সম্পর্কে আরও বেশি জানতে চাইলে হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক গ্রুপ বা পেজ না থাকায় আমি তাও দিতে পারছি না। তবে তাদের নামে অনেকগুলো ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে জেনে নিতে পারবেন। এছাড়াও উপরের পপ আপ বাটন থেকে এই বাসের ফুল রিভিউয়ের ভিডিওটি দেখে নিতে পারেন। হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R মাল্টি এক্সেল বাস বর্তমানে যেসব রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তা হচ্ছে ঢাকা টু চিটাগং, ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু বান্দরবন, ঢাকা টু খাগড়াছড়ি, ঢাকা টু রংপুর, ঢাকা টু দিনাজপুর,
ঢাকা টু পঞ্চগড় এবং ঢাকা টু বগুড়া নওগাঁ। স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সংগ্রহ করে রাখতে পারেন। এক খান ক্রস করে আসতেই গাড়ির চাপ দেখা যাচ্ছে। আমার হাতের ডান সাইডে বেশ বড়ই জ্যাম লেগে আছে। ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় আমিও আজ অনেক জ্যাম পেয়েছিলাম। সামনে কেমন জ্যাম পাই সেটা সামনে গেলেই বোঝা যাবে। বাস দেরি করে ছাড়ার জন্য সীতাকুণ্ডের কাউন্টার থেকে একের পর এক কল দিয়ে যাচ্ছে গাইড সাহেবকে। এই দিক দিয়ে এখনও আমাদের গাইড সাহেব কোনো ব্রিফিং দিলেন না। মনে হয় না আজ আর কোনো ব্রিফিং দিবেন। পথচারীরা ওভারব্রিজ ব্যবহার না করে ব্রিজের নিচ দিয়ে মেইন রোড ক্রস করছেন। মনে হচ্ছে সবার অনেক তাড়া, যে যেভাবে পারছেন মেইন রোড ক্রস করছেন। কিন্তু এখানেই একটা ওভারব্রিজ রয়েছে, বাট এটা আমরা ব্যবহার না করে নিচ দিয়ে রোড ক্রস করছি। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়েই এই ব্রিজ বানানো হয়েছে, তাহলে এটা কেন ব্যবহার করবেন না? আবার এই দিকে আরেক বাইকার ভাই দেখি এক চিপা দিয়ে বাইক ঢুকিয়ে দিয়েছে, অল্পের জন্য ট্রাকের সাথে লাগছে না। এখন অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হবে, বাইকারের নাকি ট্রাক ড্রাইভারের? এইভাবে চলাচল করলে আমরা কখনো কি নিরাপদ সড়ক পাবো? নিরাপদ সড়ক পেতে হলে আমাদের সবারই সচেতন হতে হবে। চিটাগং মেন গেট ক্রস করতেই আমরা জ্যামের দেখা পেয়ে যাই। এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় বসে থাকতে হয়। প্রায় 20 মিনিট পর আমাদের জ্যাম ছাড়ে। আজ গাড়ির অনেক চাপ রয়েছে, যেহেতু এখন কুরবানির ঈদের সময় গাড়ির চাপ থাকাটা স্বাভাবিক। আমাদের ড্রাইভার সাহেবও ধীর গতিতেই চলতে থাকলেন, আর সীতাকুণ্ড কাউন্টার থেকে গাইড সাহেবকে একের পর এক কল দিয়েই চলেছেন। কিছু দূর চলার পর ড্রাইভার সাহেব রাস্তা ফাঁকা পেয়ে বেশ স্পিডেই ড্রাইভ করতে থাকলেন। এখন গাড়ির স্পিড নিয়ার অ্যাবাউট 80+। গাইড সাহেব ক্যামেরার সামনে থাকায় আমি আপনাদেরকে স্পিড মিটারটি ভালোভাবে দেখাতে পাচ্ছি না। গাড়িতে তেমন কেবিন নয়েজ না হলেও বেশ ভালোই ভাইব্রেশন হচ্ছে। আপনারা ড্রাইভার সাহেবের হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন কেমন ভাইব্রেশন হচ্ছে। বিকেল 5:40-এর দিকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে চলে আসি। ঘড়িতে 5:26 দেখাচ্ছে। আবার বলে রাখছি, এই ঘড়িটি 14 মিনিট লেট। সীতাকুণ্ড থেকে আরও 4 জন যাত্রী ওঠেন। এখন এই বাসে টোটাল যাত্রী হয়েছে 10 জন। প্রায় 5 মিনিট চলার পর নিরাপত্তা বাহিনী আমাদের গাড়ি থামাতে ইশারা দেন। আমাদের ড্রাইভার সাহেব রুটের এক সাইডে বাস পার্কিং করেন। ওনারাও বাস চেকিং করতে বাসের ভিতরে প্রবেশ করেন। আমি কিছুটা অকওয়ার্ড ফিল করেছিলাম, কারণ আমি এই ফার্স্ট টাইম ট্রাভেলিংয়ের সময় কোনো চেকিংয়ের সম্মুখীন হই। চেকিং শেষে আমাদের যাত্রা আবার শুরু হয়। ওনারা আমাদের বাসকে প্রায় 15 মিনিটের মতো চেকিং করেন। এনিওয়েজ, আমাদের দেশের নিরাপত্তাজনিত কারণে আমাদের সবার উচিত আমাদের দেশের নিরাপত্তা বাহিনীদের সহায়তা করা। কিছু দূর আসতেই আমার এক্স ট্যুরমেটের দেখা পেয়ে যাই, মানে সোহাগ এলিট স্কেনিয়া মাল্টি এক্সেল বাস, যেটা দিয়ে সকালেই ঢাকা থেকে চিটাগংয়ে এসেছিলাম। ট্রাভেলিং ব্লগ 15 দেখতে চাইলে উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন। 2 মাল্টি এক্সেল বাসের ভালোই খেলাধুলা চলছে, কার আগে কে যাবে। সোহাগ এলিট হানিফ ভলভো বাসকে সাইড দিতেই চাচ্ছে না। হানিফ ভলভো বাস বামে যাচ্ছে দেখে সোহাগ এলিট স্কেনিয়া বাসও বামে যাচ্ছে। 2 ড্রাইভার ওনাদের কন্ট্রোল রেখে ড্রাইভ করছেন। 2 বাসের ড্রাইভার কেউই রাফ ড্রাইভ করছেন না। এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। হুট করে আমাদের ডান সাইড দিয়ে হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাস সাই সাই করে আমাদের ওভারটেক করে 2 এসি বাসের মাঝে চলে আসে। এই সিনারিও দেখে আমার ট্রাভেলিং ব্লগ 13-এর কথা মনে পড়ে গেল। সেই ব্লগেও সামনে ছিল সিডি পরিবহনের এসি বাস, মাঝে ছিল সার্বিকের নন এসি বাস এবং পিছনে ছিল এসবি সুপার ডিলাক্সের হুন্ডাই এসি বাস। আজকেও সেম সিনারিও দেখা যাচ্ছে। সামনে সোহাগ এলিট স্কেনিয়া মাল্টি এক্সেল বাস, মাঝে হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাস এবং পিছনে হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R মাল্টি এক্সেল বাস। ট্রাভেলিং ব্লগ 13 দেখতে চাইলে উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন। নন এসি বাসটি অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। সে সোহাগ এলিটকে ওভারটেক করে সামনে চলে যায়। সোহাগ এলিটও সেই নন এসি বাসকে সাইড দিয়ে দেয়। এখন নন এসি বাসের পিছন পিছন 2টি বাসই ছুটে চলেছে, তাও আবার 2টি মাল্টি এক্সেল বাস। অবশেষে সোহাগ এলিট ডান সাইডে চলে গিয়ে আমাদের সামনে যাওয়ার জন্য সাইড দিয়ে দেয়। আমাদের ড্রাইভার সাহেব 90+ স্পিডে সোহাগ এলিটকে ওভারটেক করে। It's getting late.
কিছু পথ চলতেই চারদিকে অন্ধকার হয়ে হালকা বৃষ্টি হতে থাকে, আর এইদিকে ড্রাইভার সাহেব 80+ স্পিডে চালাচ্ছেন ভলভো বাস বলেই এই ভিজা রাস্তাতেও 80+ স্পিডে আরামসেই ড্রাইভার সাহেব ড্রাইভ করে যাচ্ছেন। কুমিল্লা ফ্লাইওভারের সামনে বেশ কিছু যাত্রী নেমে যান। ঠিক রাত 8টায় হকিনে চলে আসি। এখানে আমাদের 20 মিনিটের জন্য ব্রেক দিবে। এই 20 মিনিটে যার যা প্রয়োজনীয় কাজ আছে সেরে নেবে। আজ আমি হেভি কিছু খাবার খাবো না, তাই এই রেস্টুরেন্টে যাব না। পাশের দোকান থেকে কিছু স্ন্যাক্স আইটেম কিনবো। প্রায় 40 মিনিট ব্রেক শেষে রাত 8:39 আমাদের যাত্রা শুরু হয়। রাত 9:44 মিনিটে মেঘনা ব্রিজের উপর দিয়ে ধীরগতিতে চলতে থাকি। ব্রিজে বেশ ভালোই গাড়ির চাপ দেখা যাচ্ছে। রাত 10:21 কাঁচপুর ব্রিজের কাছে 2 জন যাত্রী নামিয়ে আবারও আমাদের যাত্রা শুরু হয়। এখন আমাদের গন্তব্য আরামবাগ। সেখান থেকে আবার চলে যাব পান্থপথ। চিটাগাং রুটের কাছে আসতেই জ্যামে পড়ে যাই। বাস অনেক ধীরগতিতে চলছিল। 5 থেকে 10 মিনিট পর পর এমন ধীরগতিতে চলে আবার থেমে যাচ্ছে। এই বিশাল জ্যাম ঠেলে রাত 11:21 যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজে উঠি। রাত 10টার আগে আর আরামবাগে পৌঁছাতেই পারলাম না। ঢাকা সিটির বিশাল জ্যাম ঠেলে অবশেষে রাত 11:50 আরামবাগ বাস স্ট্যান্ডে পৌঁছাই। ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার আরেকটি ট্রাভেলিং ব্লগ শেষ করছি। এখন আসি এই বাসে ট্রাভেলিং করে যে জিনিসগুলো আমার কাছে ভালো এবং খারাপ লেগেছে সেই টপিকে। শুরুতেই বলি, এই বাসে যে জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। এই বাসের স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। ড্রাইভার সাহেব অনেক ভালো ড্রাইভ করেছেন, কোনো রাফ ড্রাইভ করেননি। গাইড সাহেব অনেক বেশি হেল্পফুল ছিলেন। টু বি অনেস্ট, উনি আজ যাত্রীদের অনেক বেশি হেল্প করেছেন। হেল্পার সাহেব ওনার কাজ ঠিকঠাক মতোই করেছেন। বাসের সিটগুলো অনেক ভালো ছিল। আগের সিট থেকে এই সিটগুলো বেশ আরামদায়ক লেগেছে আমার কাছে। বাসটি নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমার কাছে যে জিনিসটি বেশি ভালো লেগেছে তা হলো জীবাণুনাশক স্প্রে দিয়ে বাসটি ক্লিন করা হয়েছিল। তো এবার আসি এই বাসে ট্রাভেলিং করে যে জিনিসগুলো আমার কাছে খারাপ লেগেছে। দামপাড়া এসি বাস কাউন্টার স্টাফরা প্রফেশনালভাবে যাত্রীদেরকে ট্রিট করছিলেন না। বাসটি বেশ ভালোই ভাইব্রেশন করছিল। বাস স্লো চললে ইঞ্জিনের বেশ ভালোই সাউন্ড আসছিল। বাট এই বাসে কেবিন নয়েজ অনেক কম ছিল। এত বড় একটা অপারেটর হয়েও টিকিট বুকিংয়ের জন্য তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। এই জিনিসটি মেনে নেওয়ার মতো না। বাসের স্টাফদেরকে আমি 10-এর মধ্যে 10 দিব। গাড়ির কন্ডিশনের জন্য 10-এর মধ্যে 8 দিব। সার্ভিসের জন্য 10-এর মধ্যে 7.5 দিব। সব কিছু মিলিয়ে আমি 10-এর মধ্যে 8.5 দেব। তো আপনারা হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসকে 10-এর মধ্যে কত দিবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাবা মায়ের যত্ন নেবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।